হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে দণ্ডবিধি ১৮৬০ সনের আইনটি রয়েছে, সেই আইনের সেকশন 69 থেকে 71 পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে সেকশন ৬৯ বা 69-এ বলা হচ্ছে যে অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায় করা হলে কারাদণ্ডের পরিসমাপ্তি হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি কোনো অর্থ অনাদায়ে কারণবশত অর্থাৎ অর্থ অনাদায়ের কারণে যদি কোনো নির্দিষ্ট কারাদণ্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে অর্থদণ্ডের এমন একটি অনুপাত পরিশোধ কিংবা আইন বলে আদায় করা হয় যে অর্থ আদায়ের কারণে ভোগকৃত কারাদণ্ডের মেয়াদ অপরিশোধিত অর্থদণ্ডের অংশের কম নয়, তাহলে কারাদণ্ডের পরিসমাপ্তি ঘটবে। আসলে মূলত অনেক কঠিন একটি বাংলা ভাষা। এখানে মূলত বলা হচ্ছে যে অর্থদণ্ড অনাদায়ের কারণে যদি কোনো কাউকে কারাদণ্ড দেওয়া হয়, সেই কারাদণ্ডের অনুপাতিক হারে অর্থাৎ বাকি যে কারাদণ্ড রয়েছে সেই কারাদণ্ড অনুপাতিক হারে যদি কোনো অর্থদণ্ড পরিশোধ করা হয় বা আইন বলে আদায় করা হয়, তাহলে বাকি যে কারাদণ্ড রয়েছে সেটি পরিসমাপ্তি ঘটবে অর্থাৎ শেষ হবে। এখানে উদাহরণটা অনেকটা এরকম যে কবির যদি ধরেন যে কবির ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ডের অনাদায়ের কারণে ৪ মাস কারাদণ্ডে দণ্ডিত হয়। অর্থাৎ কবির নামের একজন ব্যক্তি সে ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয় এবং সে দণ্ডিত হওয়ার কারণে তাকে এবং সেই দণ্ডিত যে ১০০ টাকা অনাদায়ের কারণে বা সে দিতে পারেনি, এর জন্য তাকে ৪ মাস কারাদণ্ড দণ্ডিত করে দেওয়া হয়। অর্থাৎ সে ৪ মাস কারাদণ্ড ভোগ করবে এবং এই ক্ষেত্রে যে কারাদণ্ডের ১ মাস উত্তীর্ণ হওয়ার পূর্বেই যে অর্থদণ্ডের ৭৫ টাকা পরিশোধ এবং আদায় করা হলে প্রথম মাস উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ককে মুক্ত করা হবে। অর্থাৎ এই যে ৭৫ টাকার যে প্রথম মাস হওয়ার সময় বা কারাবাস থাকাকালে পরবর্তী কোনো সময় যদি পরিশোধ বা আদায় করা হয়, তাহলে এই যে কবির রয়েছে সেই কবিরকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। এবং অর্থদণ্ডে যদি ৫০ টাকা কারাদণ্ডে ২ মাস পূর্ণ হওয়ার পূর্বে পরিশোধ করা হয় বা আদায় করা হয়, তাহলে ২ মাস পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কবিরকে মুক্ত করে দেওয়া হবে। আর যদি ৫০ টাকা উক্ত ২ মাস পূর্ব হওয়ার কালে বা কারাবাস কালে পরবর্তী কোনো সময় পরিশোধ বা ধার্য করা হয়, তাহলে ককে যে অনতিবিলম্বে মুক্তদান করা হবে, সময় নষ্ট না করে মুক্তদান করা হবে। অর্থাৎ আপনাকে যদি ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়, আপনি যদি সে টাকা পরিশোধ না করেন, আপনাকে ৪ মাস কারাদণ্ড দেওয়া হবে এবং ৪ মাস কারাদণ্ড দেওয়া হলে আপনি যদি ৭৫ টাকা পরিশোধ করে দেন, তাহলে ১ মাস কারাদণ্ড ভোগ করে বাকি ৩ মাস আগেই আপনি মুক্ত হয়ে যাবেন। আর আপনি যদি ৫০ টাকা পরিশোধ করেন, তাহলে আপনার কারাদণ্ডের মেয়াদ যখন ২ মাস হয়ে যাবে, তার সাথে সাথে আপনাকে মুক্ত করে দেওয়া হবে। আর ২ মাস মাস পূর্ণ হওয়ার কালে অর্থাৎ ২ মাস যখন হয়ে যাবে, তখন যদি আপনি ৫০ টাকা মুক্ত করে দেন, তাহলে আপনাকে অনতিবিলম্বে অর্থাৎ কোনো প্রকার সময় নষ্ট না করে আপনাকে মুক্তদান করে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 69-এ কি বলা হয়েছে। তারপর আমরা চলে যাব যে ৭০ ধারা রয়েছে, সেই ৭০ ধারায় এখানে বলা হচ্ছে যে ৬ বছরের মধ্যে অথবা কারাবাসকালে আদায়যোগ্য অর্থদণ্ড মৃত্যুর ফলে সম্পত্তির দায়ে মুক্ত হবে না। অর্থাৎ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন এবং খুবই আইনের যে কঠোরতা একটা সেকশন রয়েছে, সে কঠোরতা এবং ন্যায় বিচার পাওয়ার যে একটি তাগিদ রয়েছে, এটি হচ্ছে সেই সেকশনের একটি উদাহরণ আমার মতে। এটি এখানে বলা হচ্ছে যে অর্থদণ্ড বা তার যে কোনো অংশ যা অপরিশোধ থেকে গেলে তার দণ্ডের আদেশ প্রদানের পরবর্তী ৬ বছরের মধ্যে যে কোনো সময় অর্থাৎ দণ্ড প্রদানের পরবর্তী ৬ বছর এর যে কোনো সময় সেই দণ্ড অনুসারে যে অপরাধীর ৬ বছরের অধিক কালের জন্য যে কারাদণ্ডের দণ্ডনীয় হলে অর্থাৎ ৬ মাসের অধিক যদি সে কারাদণ্ড পায়, তাহলে উক্ত মেয়াদে উত্তীর্ণ হওয়ার পূর্বে এর যে কোনো সময় সেটি আদায় করা যাবে। এবং অপরাধকারীর যদি মৃত্যু হয়ে যায়
অর্থাৎ তার যে সম্পত্তি রয়েছে সেটি ঋণসমূহের জন্য আইনত দায়গ্রস্ত হতো, তা দায়িত্বমুক্ত হবে না। অর্থাৎ সেই কারাদণ্ড ভোগকালে যদি অপরাধের মৃত্যু হয়ে যায় এবং সে যদি সেটি অপরিশোধিত করে বা পরিশোধ না করে, তার সাথে সাথে যে তার সম্পত্তির যে ঋণসমূহ সেটি আইনত দায়গ্রস্ত থাকবে এবং সেটি দায়মুক্ত হবে না। এটি মূলত এই সেকশনটিতে বলা হয়েছে বা বোঝানো হয়েছে। এটি খুবই আইনের যে প্রচলতা এবং ন্যায় বিচার পাওয়ার জন্য একটি সেকশন, এটি আমার মতে। তার পরবর্তী সেকশনে যদি আমরা চলে যাই, যে সেকশন 71, এখানে বলা হচ্ছে যে লিমিট অফ পানিশমেন্ট অফ অফেন্স মেড আপ অফ সেভারাল অফেন্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কতিপয় অপরাধে যে সমবায় গঠিত অপরাধের শাস্তির সীমা এবং এর যে ব্যাখ্যাটি রয়েছে এখানে, এখানে দুটি উদাহরণ দেওয়া হয়েছে। আশা করি সেকশনটি বলে আমি যদি আপনাদেরকে উদাহরণগুলো দেই বা বুঝাই, আপনারা বুঝতে পারবেন হয়তো। যে ক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য এমন কিছু এরূপ অংশের সমবায়ে গঠিত হয় যে অংশসমূহ যে কোনো একটি অপরাধ হিসেবে গণ্য হয়, সেই ক্ষেত্রে অপরাধকারীকে অনুরূপ যে অপরাধ সমূহের একাধিক শাস্তি প্রদান করা যাবে না, যদি না অনুরূপ স্পষ্ট বিধান বিদ্যমান থাকে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো অপরাধ যে অংশভাবে, অর্থাৎ কোনো একটি অংশভাবে সেটিকে একাধিক শাস্তি প্রদান করা যাবে না এবং একটি অপরাধের জন্য একটি শাস্তি, মূলত এটি আইনের বিধান, যদি অন্য কোনো বিধান না থাকে, সুস্পষ্ট বিধান না থাকে। এবং যে ক্ষেত্রে কোনো কিছু আপাতত প্রচলিত যে আইন বলে অপরাধসমূহের সংজ্ঞা কিংবা শাস্তি প্রদান করা হয়, সেই সকল ক্ষেত্রে বা সেই আইনে তত দুই বা ততোধিক পৃথক সংজ্ঞাদান অপরাধ হয়, অথবা যে ক্ষেত্রে কিছু কার্য যার এক বা একাধিক সংকীর্ণভাবে অপরাধ সংগঠন করে কিন্তু মিলিতভাবে ভিন্ন অপরাধ সংগঠন করে, সেই ক্ষেত্রে অপরাধীকে যে আদালত তার বিচার করেন, সে আদালত অনুরূপ অপরাধসমূহের যে কোনোটির জন্য তার যে শাস্তির বিধান করতে পারে তা কঠোরতরভাবে শাস্তি প্রদান করা যাবে না। এখানে একটি যদি উদাহরণ দেই দুটি, যেমন খকে 50টি লাঠির ঘা দেয়, অর্থাৎ খকে 50টি আঘাত করে লাঠি দিয়ে। এক্ষেত্রে যে সম্পূর্ণরূপে প্রহারের সাহায্যে এবং আঘাতের মাধ্যমে যে সমগ্র প্রহারটি সংগঠন করে বা সংগঠিত করে বা কার্যটি করে, তাদের প্রত্যেকটির সাহায্যে ও ইচ্ছাকৃতভাবে খকে আঘাত করার অপরাধে সংঘটিত করতে পারে। যদি প্রতি আঘাতের জন্য দণ্ডনীয় হতো, তাহলে তাকে প্রত্যেক আঘাতের জন্য 1 বছর হিসাবে 50 বছর মেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করা হতো, কিন্তু সে সমগ্র প্রহারের জন্য শুধু একটি দণ্ডে দণ্ডিত করা হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি যদি আমাকে 50টি লাঠির আঘাত করেন, এখন একটি করে লাঠির আঘাতের জন্য যদি 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়, তাহলে 50টি লাঠির আঘাতের জন্য 50 বছরের কারাদণ্ড দেওয়া হবে। কিন্তু এটি কিন্তু কোনো দণ্ড নয় বা অপরাধের সময়সীমা নয় বা আইন নয়। এখানে বলা হচ্ছে এই যে সম্পূর্ণ 50টি আঘাত করা হয়েছে, এই সম্পূর্ণ 50টি আঘাত হচ্ছে একটি মাত্র অপরাধ, এটি মূলত বলে। তারপরে উদাহরণে যদি বলা হচ্ছে কিন্তু খকে আঘাত করার সময় যদি অর্থাৎ আরেকজন ব্যক্তি বাধা দান করে এবং ইচ্ছাকৃতভাবে যে রয়েছে তাকেও আঘাত করে, তাহলে এক্ষেত্রে যেহেতু কে দেয়া আঘাত কর্তৃক খকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অংশ নয়, সেহেতু ইচ্ছাকৃতভাবে খকে আঘাত করার জন্য একটি দণ্ডে এবং কে আঘাত করার জন্য আরেকটি দণ্ডে দণ্ডনীয় হবেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি যদি আমাকে 50টি লাঠির আঘাত করেন এবং আমাকে বাঁচানোর জন্য যদি আরেকজন ব্যক্তি আসে এবং আমাকে তো মেরেছেন, তাকেও যদি মারেন, এই ক্ষেত্রে আপনি আমাকে মারার জন্য একটি অপরাধে দণ্ডিত হবেন এবং ওই যে আমাকে যে বাঁচাতে এসেছে তাকেও মারার জন্য আপনি আরেকটি অপরাধে দণ্ডিত হবেন। এই ক্ষেত্রে 2টি দণ্ড বা 2টি অপরাধ সংগঠিত হবে। এটি মূলত বোঝানো হয়েছে এই ভিডিও সম্পর্কে বা সেকশনে। যে আমি আজকে 68 থেকে 71 পর্যন্ত যে বললাম,
এগুলো সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো আইন সম্পর্কে যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা সরাসরি পোস্ট আকারে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।